জিডিপি কাকে বলে বলেছিলাম? মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস উইদিন আ কান্ট্রি। গিভেন পিরিয়ড বলতে এক বছরকে বলা হয়ে থাকে সাধারণত। সেটি কোয়ার্টারলিও হতে পারে এবং তৎসাপেক্ষে কয়েকটা কনসেপ্টকে ডিফাইন করা হচ্ছে। মার্কেট ভ্যালু দ্বারা কি বুঝো, মার্কেট ভ্যালু কিভাবে হিসাব করতে হয় সেটা বলা হয়েছে। সকল দ্রব্য সেবাকে অন্তর্ভুক্ত করা, তাই বলে ডাবল কাউন্টিং প্রবলেম করা যাবে না। কখন ডাবল কাউন্টিং প্রবলেম তৈরি হয় কার মনে আছে? দ্বৈত গণনা সমস্যা কিভাবে সৃষ্টি হয় যখন জিডিপি হিসাব করা হয়, কার মনে আছে? তোমাদের ফিডব্যাক দেখতে চাই, শুনতে চাই, জানতে চাই। ডাবল কাউন্টিং প্রবলেম কি, কারো মনে আছে? দেশের অভ্যন্তরের এবং দেশের বাহিরের ইনকাম ওঠে। হয়নি? জিডিপি পরিমাপ করার সময় ডাবল কাউন্টিং প্রবলেম সৃষ্টি হয়। ডাবল কাউন্টিং প্রবলেম হতে পারে, দ্বৈত গণনা সমস্যা ঘটতে পারে। সেটা কি? হোয়াট ইজ দ্যাট প্রবলেম? স্যার, চূড়ান্ত দ্রব্যগুলোকে যদি হিসাব করা না হয় শুধু, তাহলে ডাবল কাউন্টিং প্রবলেমটা হয়। চূড়ান্ত দ্রব্যের পাশাপাশি যদি প্রাথমিক দ্রব্য এবং মাধ্যমিক দ্রব্য এসবকে যদি হিসাবের অন্তর্ভুক্ত করা হয় তাহলে যে সমস্যাটা হয় সেটাকে বলা হয় ডাবল কাউন্টিং প্রবলেম। একটা এক্সাম্পল বলো কেউ। স্যার, সাপোজ আমরা একটা কাপড় উৎপাদন করব, তাহলে কাপড় উৎপাদন করার জন্য আমাদের কাপড়ের যে প্রাথমিকভাবে যে আমাদের ওখানে অনেকগুলো উপকরণ লাগবে, এই উপকরণগুলোকে যদি আমরা কাপড়ের সাথে, যে কাপড়টা উৎপাদন হয়ে গেছে এই কাপড়ের মূল্যের সাথে যদি আমরা এই উপকরণের দামগুলোও যদি আমরা ইনক্লুড করি, তাহলে ডাবল কাউন্টিং প্রবলেমটা হবে। ঠিক বলেছ। যেমন ধরো 10 টাকার সুতা থেকে 15 টাকার, না 10 টাকার তুলা থেকে 15 টাকার সুতা হলো, 15 টাকার সুতা থেকে 18 টাকার কাপড় হলো। এখানে চূড়ান্ত দ্রব্য হলো কাপড়, কেবলমাত্র কাপড়ের মূল্য হিসাব করবো এবং সেটা 18 টাকা, তাই হলো জিডিপি। যদি কাপড়ের দাম 18 টাকা পাশাপাশি সুতা কিংবা তুলার দামও অন্তর্ভুক্ত করা হয় তাহলে যে সমস্যাটা হয় তাকে বলা হয় দ্বৈত গণনা সমস্যা। ওকে, এখন আসো তাহলে কোন পর্যন্ত পড়িয়েছে আগে দেখি। প্রডিউসড উইদিন এ কান্ট্রি, জিএনপি কি তাও বলা হয়েছে। ফাইনাল গুডস এন্ড সার্ভিস domestically owned factors of the production within a given period। সেই ফ্যাক্টর দেশে থাকতে পারে, বিদেশেও থাকতে পারে। জিএনপি থেকে এনএনপি পাওয়ার জন্য গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি নেট ন্যাশনাল প্রোডাক্ট পেতে চেষ্টা করি তাহলে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, অবচয়জনিত ব্যয় বাদ দিতে হবে। এবং এনএনপি থেকে যদি ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দেওয়া হয় তাহলে ন্যাশনাল ইনকাম পাওয়া যায়। ন্যাশনাল ইনকাম পাওয়ার জন্য নেট ন্যাশনাল প্রোডাক্ট থেকে ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্স তা বাদ দিতে হয়। ডিসপোজেবল ইনকাম কাকে বলে? ন্যাশনাল ইনকাম থেকে যদি ট্যাক্স বাদ দেওয়া হয়, পার্সোনাল ইনকাম থেকে যদি ট্যাক্স বাদ দেওয়া হয়, সম্ভবত জিডিপি মেজার করার পদ্ধতিগুলো পড়ানো হয়নি, কি বলো? জি স্যার, এটা পড়ার নাই। ঠিক আছে, এটা এখন শুরু করলাম। What are the methods of measuring GDP? তিনটি পদ্ধতির কথা বলে থাকি আমরা। একটা হলো ব্যয় পদ্ধতি, আরেকটা আয় পদ্ধতি, এবং তোমরা চ্যাট বক্সে কোনো কিছু লেখার দরকার নাই। ডোন্ট রাইট ইন চ্যাট বক্স। কেন এখানে রোল নাম্বার লিখে লিখে দিচ্ছ? দরকার নাই। চ্যাট বক্স অ্যাভয়েড করো।
পড়াশোনায় মনোযোগী হও। তিনটা পদ্ধতি রয়েছে জিডিপি পরিমাপ করার। একটা হলো ব্যয় পদ্ধতি, আয় পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতি, ভ্যালু অ্যাডেড মেথড। প্রথমে আসো ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কিভাবে পাওয়া যাবে। কথাই হলো এটা ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার জন্য চূড়ান্ত দ্রব্য কিংবা সেবার জন্য যত টাকা ব্যয় করা হয় তা হিসাব করতে হয়। চূড়ান্ত দ্রব্য বা সেবার জন্য যত টাকা ব্যয় করা হয় সেটি হিসাব করতে হয়। সাইফুল ইসলাম ইমন, কেন চ্যাট বক্সে রোল নাম্বার লিখছো? তোমরা চ্যাট বক্স অ্যাভয়েড করো। কেউ চ্যাট বক্সে কিছু লিখবে না। আমার কথা শোনা যায় না? জি স্যার, শোনা যায়। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার জন্য যা করতে হবে তা হলো চূড়ান্ত দ্রব্য কিংবা সেবার জন্য কত টাকা ব্যয় হয়েছে তা হিসাব করা। এই ব্যয়টা করবে কে, ব্যয় করবে কারা, সে সম্পর্কে এখানে দিক নির্দেশনা আছে। কনজিউমাররা ব্যয় করবে, ইনভেস্টর যারা প্রডিউসাররা ব্যয় করবে এবং গভর্নমেন্টও ব্যয় করে। মনে করো ধান উৎপাদন হলো অর্থনীতিতে, এই ধান কিনবে কে, কনজিউমাররা। একটা অংশ কিনবে প্রডিউসার, একটা অংশ কিনবে গভর্নমেন্ট। কত টাকা ধান কিনলো কনজিউমার, সেই টাকা হিসাব করো। তারপরে যারা বিনিয়োগকারী তারা কত টাকা ধান কিনলো। বিনিয়োগকারী ধান ক্রয় করে কিসের জন্য? পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করার জন্য। কনজিউমাররা ধান কিনে কিসের জন্য? খাওয়ার জন্য, ধান থেকে চাল বানিয়ে খায়। এবং ধানের একটা অংশ গভর্নমেন্ট বাই করতে পারে, উদ্দেশ্য কি? হয়তোবা মানুষের মধ্যে বিতরণ করা কিংবা, এবং সেটি হলো গভর্নমেন্টের পারচেজ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। কনজাম্পশন, কনজিউমাররা যেটা ব্যয় করে তাকে সি দ্বারা প্রকাশ করি, ইনভেস্টররা যে টাকা ব্যয় করে তাকে আই দ্বারা প্রকাশ করি, এবং গভর্নমেন্ট কত টাকা ব্যয় করে তাকে জি দ্বারা লিখি। তাহলে জিডিপি হলো টোটাল ইনকামের পরিমাণ হলো এই তিনটা ব্যয়ের সমষ্টি। ব্যয়গুলো কি কি? কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এই তিনটা, কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এই তিনটি ব্যয় যোগ করলে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কিংবা জাতীয় উৎপাদন বের করা যাবে, জিডিপি পাওয়া যাবে। তবে ওপেন ইকোনমিতে উৎপাদিত দ্রব্যের একটা অংশ বাইরে যায়, and in an open economy part of expenditure is made for imported goods. তুমি আমদানির জন্য কিছু টাকা ব্যয় করো, একইভাবে বিদেশিরা তোমার দ্রব্যের জন্য কিছু ব্যয় করে। পার্ট অফ ডোমেস্টিক প্রোডাক্ট ইজ এক্সপোর্টেড, কিছু অংশ বাইরে বিক্রয় হয়। ওপেন ইকোনমির জন্য সেজন্য ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় হিসাব করার সময়, জিডিপি হিসাব করার সময় কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের সাথে নেট এক্সপোর্ট যোগ করতে হয়। নেট এক্সপোর্ট হলো এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিয়োগফল। এটিও ব্যয়, এটিও চূড়ান্ত দ্রব্যের জন্য ব্যয়। চূড়ান্ত দ্রব্যের জন্য ব্যয় কি করে বুঝতে পারি? কারণ এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, কিছু দ্রব্য বাইরে থেকে আমদানি করা হয় সেটা হলো এম, আর দেশ থেকে রপ্তানি করা হয় তা হলো এক্স। এই দুইয়ের মাঝে যে ব্যবধান সেটি হলো নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট যুক্ত করে জিডিপি হিসাব করা হয়। কোন পদ্ধতি এটা? ব্যয় পদ্ধতি। কেন এটির নাম ব্যয় পদ্ধতি হয়েছে? কারণ হলো এখানে ব্যয়গুলোকে সমষ্টি করা হয়, ব্যয় সমূহকে সমষ্টি করা হয়। সেজন্য ব্যয় করছে কারা? ভোক্তারা, কনজিউমার। ব্যয় করছে কে? প্রডিউসার বা ইনভেস্টর। ব্যয় করছে কে?
গভর্নমেন্ট। আরো ব্যয় করছে কারা? বিদেশিরা তোমার দ্রব্যের জন্য ব্যয় করে। বিদেশিরা যা দ্রব্য ব্যয় তোমার দ্রব্যের জন্য, আমাদের দ্রব্যের জন্য যা ব্যয় করে, তার প্রতিফলন ঘটে কোথায়? এক্সপোর্টের মাধ্যমে। আবার দেশি মানুষরাও বিদেশ থেকে আমদানি করে, যার ফলে ইম্পোর্টটা বিয়োগ দিয়ে নেট এক্সপোর্ট নির্ণয় করা হয়। এই হলো এক্সপেন্ডিচার মেথড। এবার আলোচনা করব ইনকাম মেথড। ইনকাম মেথডে জাতীয় আয় পাওয়ার জন্য যা করতে হবে, আয় সমূহ যোগ করবা। ইকোনমিতে কি কি আয় হয় তাদেরকে যুক্ত করে জিডিপি হিসাব করবা। তো আয় করে কে কে? ইকোনমিতে যত ইন্ডিভিজুয়াল আছে, যত ব্যক্তি আছে, তারা আয় করে। অল ইন্ডিভিজুয়ালস ইন দ্য কান্ট্রি, এরা আয় করে। ইন্ডিভিজুয়ালরা আয় করে কোন প্রক্রিয়ায়? কি হেডে আয় করে থাকে? যেমন ধরো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজার। ল্যান্ড কি আয় করে? রেন্ট। লেবাররা কি আয় করে? ওয়েজ। ক্যাপিটাল যা আয় করে তাকে বলা হয় ইন্টারেস্ট। এন্টারপ্রেনিউরিয়াল এবিলিটি মানে হলো উদ্যোক্তা। বৃষ্টি এসেছে তোমাদের দিকে নিশ্চয়, না? জি স্যার। উদ্যোক্তার আয়। এই যে ফরমান, তুমি আবার চ্যাট বক্সে গিয়েছ, চ্যাট বক্সে যাবা না। সো 4টা ফ্যাক্টর অফ প্রোডাকশন, তারা যা উপার্জন করে থাকে, যা আয় করে থাকে, তাই মূলত জাতির আয়। 4টা ফ্যাক্টর অফ প্রোডাকশন কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। ল্যান্ড কি ইনকাম করে? রেন্ট। লেবার কি ইনকাম করে? ওয়েজ। ক্যাপিটাল ইনকাম করে ইন্টারেস্ট এবং অর্গানাইজার সে ইনকাম করে প্রফিট। তাহলে এদেরকে সমষ্টি করলে আমরা আয় পদ্ধতিতে, ইনকাম মেথডে জাতীয় আয় পাবো বা জিডিপি পাওয়া যাবে। In addition to that, the validity of the income method can, for every firm in the economy, there is an accounting identity. বিক্রয় থেকে যে আয় হয়, বিক্রয় থেকে যে আয়, সে আয়ের পরিমাণ কিসের সমান? আয়ের পরিমাণ ওই ওয়েজ, ইন্টারেস্ট, রেন্ট, প্রফিট, এগুলো প্লাস অন্য ফার্মের কাছ থেকে কি পরিমাণ কেনা হয় তার সমষ্টি। রেভিনিউ ফ্রম সেলস। বিক্রয় থেকে প্রাপ্ত আয়, বিক্রয় থেকে প্রাপ্ত আয় কার সমান? ওই দ্রব্য উৎপাদন করার জন্য যা ব্যয় হয়েছে তা প্লাস অন্য ফার্মের কাছ থেকে যা কেনা হয়েছে তার সমান। ওই দ্রব্য উৎপাদন করার জন্য ব্যয় হয়েছে কিভাবে? শ্রমের জন্য ব্যয়, যাকে বলা হয় ওয়েজ। মূলধনের জন্য ব্যয়, যাকে বলা হয় ইন্টারেস্ট। তারপরে ভূমির জন্য ব্যয়, যাকে বলা হয় রেন্ট। অর্গানাইজার বা এন্টারপ্রেনিয়ার, তার জন্য যে ব্যয় তাকে বলা হয় প্রফিট। এছাড়া আর কিভাবে ব্যয় হয়? অন্য ফার্মের কাছ থেকেও দ্রব্য কিনতে পারে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য। আর তাদেরকে সমষ্টি করে কি পাওয়া যায়? তাদেরকে সমষ্টি করে আয় পদ্ধতিতে ব্যয় পাওয়া, জাতীয় আয় পাওয়া যায়। আর এটা হলো ভ্যালু অ্যাড মেথড।
আচ্ছা, আমি একটু মিউট ছিলাম। ভ্যালু অ্যাডেড মেথডে জাতীয় আয় হিসাব করার জন্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে ভ্যালু অ্যাড হয় তাদেরকে সমষ্টি করতে হয়। উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ভ্যালু অ্যাড হয় যা তাদের সমষ্টি করতে হয়। এটা দ্বারা কি বুঝো? এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো তুলা উৎপাদন, মনে করো কেমনে লিখলাম, তুলার উৎপাদন মনে করো 20 কোটি টাকা। 20 কোটি টাকা তুলা থেকে সুতার উৎপাদন হলো ফর এক্সাম্পল 35 কোটি টাকা। এবং তা থেকে কাপড় উৎপাদন হলো মনে করো 40 কোটি টাকা। তাহলে আসলে তো জাতীয় আয় পরিমাণ কত? জাতীয় আয় পরিমাণ হলো 40 কোটি টাকা। এটা হলো জাতীয় আয় বা জিডিপি। এখন ভ্যালু অ্যাডেড পদ্ধতিতে কি করা হয়? যেহেতু তুলার আগে অন্য কোনো উৎপাদন ছিল না, তাহলে এই পর্যায়ে এসে মূল্য সংযোজন পরিমাণ হলো 20। তো 20 টাকার বা 20 কোটি টাকার তুলা থেকে যখন 35 কোটি টাকা সুতা উৎপাদন করা হয়, তাহলে এখানে মূল্য সংযোজনের পরিমাণ কত? 15। তো সে 15 রাখো। তারপরে 35 কোটি টাকা তুলা থেকে সুতা থেকে কাপড় উৎপাদন হয় 40 কোটি টাকার, সেখানে মূল্য সংযোজনের পরিমাণ কত? 5। তাহলে সব মিলে কত হলো? 20 আর 5 এ 25, 25 আর 15 হলো 40। এই 40 কোটি টাকায় হচ্ছে জাতীয় আয় বা জাতীয় উৎপাদন। কিন্তু এই 40 পেয়েছে কিভাবে? মূল্য সংযোজন প্রক্রিয়ায় উৎপাদনের প্রত্যেক স্তরে কি পরিমাণ মূল্য সংযোজন হয়েছে তা হিসেব করে তাদেরকে যোগ করে, যেমন প্রথম স্তরে সংযোজিত মূল্য হলো 20, দ্বিতীয় স্তরে সংযোজিত মূল্য 15, তৃতীয় স্তরে সংযোজিত মূল্য 5। সংযোজিত মূল্য কেন বললাম? 35 কোটি টাকা সুতা থেকে 40 কোটি টাকার কাপড়, তাহলে 5 কোটি টাকা মূল্য সংযোজন হয়েছে, ভ্যালু এডিশন হয়েছে। 5 কোটি টাকা ভ্যালু এডিশন হয়েছে, 15 কোটি টাকা ভ্যালু এডিশন হয়েছে। এর আগে কোনো পর্যায় ছিল না, কাজে 0 থেকে 20 কোটি টাকার ভ্যালু এডিশন। এদের সবগুলোকে যোগ করে যা পাও সেটি হলো জাতীয় আয় 40 কোটি টাকা, যেটি মূলত চূড়ান্ত দ্রব্যের মূল্যের সমান। এই পদ্ধতির নাম কি? ভ্যালু অ্যাডেড মেথড। ওকে, তাহলে কি কি পদ্ধতির কথা বলা হলো জাতীয় আয় পরিমাপ করার? 3টা পদ্ধতি: এক্সপেন্ডিচার মেথড, ইনকাম মেথড এবং ভ্যালু অ্যাডেড মেথড। বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশের জন্য জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে কতগুলো সমস্যা আছে। সেই সমস্যাগুলো একটা একটা করে উল্লেখ করা হচ্ছে। প্রথমত, নন মার্কেট ট্রানজেকশন। বাজারে ট্রানজেকশন হয় না এমন সব দ্রব্য। বাজারে নেওয়া হয় না, নন মনিটাইজড ট্রানজেকশন। বাজারে নেওয়া হয় না কিন্তু ভোগ হচ্ছে, সেটি তো দেশের ভিতরের উৎপাদন, কিন্তু তার মূল্য নির্ধারণ হয়নি, তাকে মূল্যায়ন করা হয়নি।
সেটি উৎপাদন হওয়ার পরেও মার্কেটে ট্রানজাকশন না হওয়ার কারণে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। আরেকটা সমস্যা হচ্ছে ইলিটারেসি, মানে কি নিরক্ষরতা। নিরক্ষরতার কারণে অধিকাংশ উৎপাদক তাদের দ্রব্যের পরিমাণ কিংবা দাম এ সম্পর্কে ধারণা রাখে না, হিসাব রাখে না, যার ফলে কত পরিমাণ দ্রব্য কিংবা কত পরিমাণ সেবা মোট উৎপাদন হয়েছে তা সম্পর্কে রিলায়েবল ইনফরমেশন মানে বিশ্বস্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না কিংবা কঠিন। এটি কিসের কারণে? ইলিটারেসি। তাহলে প্রথমটা কি? নন মার্কেট ট্রানজাকশন। দ্রব্য উৎপাদন হচ্ছে, ভোগ হচ্ছে, কিন্তু সেটি মানি ভ্যালু নাই, মানি ভ্যালু পাওয়া যাচ্ছে না। কেন? কারণ সেটা মার্কেটে, ইট হ্যাজ নট বিন মার্কেটেড, সেটি বাজারে যায়নি, যার ফলে তার আর্থিক মূল্য নির্ধারণ হয়নি। এটি হলো নন মার্কেট ট্রানজাকশন। যেমন ধরো তুমি নিজের ঘরে উৎপাদন করেছ, নিজের ঘরে উৎপাদন করে নিজে ভোগ করেছ, সেটি নন মার্কেট ট্রানজাকশন। তারপরে ইলিটারেসির কারণে, নিরক্ষরতার কারণে দ্রব্য কতটুকু উৎপাদন হয়েছে, তার দাম কত, এসব নিয়ে অনেক উৎপাদকই রিল্যাক্টেন্ট থাকে। রিল্যাক্টেন্ট থাকার অর্থ কি? মানে এই উদাসীন থাকে, উদাসীন। কারণ তাদের লিটারেসি নেই, they are not literate, they are illiterate. As a result, they can't count how much output they have produced and what are the values of those outputs. তাছাড়া যথাযথ ডেটা পাওয়া যায় না। অনেক সময় এই অনুন্নত দেশে বা উন্নয়নশীল দেশে অধিকাংশ ক্ষেত্রে সঠিক ডেটা পাওয়া যায় না। কি পরিমাণ দ্রব্য উৎপাদন হলো, কি পরিমাণ সেবা উৎপাদন হয়েছে, তার উপরে ডেটা পাওয়া যায় না। কারণ বাংলাদেশে কিংবা এরকম অনুন্নত দেশে ভালো কোনো ডেটাবেজ নেই। জাতীয় আয় পরিমাপ করার সময় কিংবা জাতীয় উৎপাদন পরিমাপ করার সময় যেসব সতর্কতা অবলম্বন করা দরকার সেগুলো কি কি? 1 নম্বর সতর্কতা হলো কেবলমাত্র ফাইনাল গুড হিসেবের মধ্যে আনতে হবে। এখানে আরেকটি এক্সাম্পল বলা হয়েছে, হুইট উৎপাদন করা, হুইট ব্যবহার করে ব্রেড উৎপাদন করা। শুধুমাত্র কার মূল্য জাতীয় আয়ের মধ্যে আসবে, ব্রেডের ভ্যালুটা জাতীয় আয়ের মধ্যে আসবে, অন্য কিছু নয়। অন্য কিছু বলতে হুইট অথবা ফ্লাওয়ার, সেগুলোর মূল্য জাতীয় আয়ের মধ্যে আসবে। কেবলমাত্র কারেন্ট আউটপুট কে জাতীয় আয়ের মধ্যে গণনা করা উচিত। আগের বছর কি উৎপাদন হয়েছে তাকে জাতীয় আয়ের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা হয় সেটি মিনিংলেস হবে। কেন? কারণ আগের বছর উৎপাদিত আউটপুট আগের বছরের জাতীয় আয় হিসাব করা হয়েছে। যদি এবারে জাতীয় আয় হিসাব করার সময় পূর্বের বছরের উৎপাদিত দ্রব্য কিংবা সেবাকে বিবেচনা করা হয়, তাহলে বর্তমান বছরের জাতীয় আয় প্রকৃত পরিমাণের তুলনায় বেশি দেখাবে। Self-occupied house and self-consumption. What does that mean? নিজে একটা বাড়ি তৈরি করলে, সে বাড়িতে তুমি থাকছো, অনেস্টলি এই বাড়ির ভ্যালু জাতীয় আয়ের মধ্যে আসেনি, কিন্তু এটি জাতীয় আয়ের অংশ বা জাতীয় উৎপাদনের অংশ। সেজন্য উচিত কি? উচিত হলো যে বাড়িতে বসবাস করছো
সেই বাড়ির একটা ভ্যালু নির্ধারণ করা। কিভাবে? এটি অন্যত্র বিক্রয় করলে কত টাকা পাওয়া যেত, এটা হতে পারে। আর কি হতে পারে? এটিকে অন্যত্র ভাড়া দিয়ে দিলে কি পরিমাণ ভাড়া আসতে পারতো, তা হতে পারে। এটিকে বলা হয় ইমপিউটেড রেন্ট। রেন্ট তখনই হতো যদি অন্য কাউকে ভাড়া দিতে, কিন্তু অন্য কাউকে ভাড়া না দিয়ে নিজে বসবাস করছো, সেক্ষেত্রে ইমপিউটেড রেন্ট মানে অন্যত্র ভাড়া দিলে যত টাকা পাওয়া যেত সেই ভ্যালুটা হিসেব করে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা। একইভাবে সেলফ কনজাম্পশন, নিজে উৎপাদন করে নিজে ভোগ করছ, তার একটা মানি ভ্যালু হিসেব করে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। তাহলে জাতীয় নির্দিষ্ট সময় কি পরিমাণ জাতীয় উৎপাদন হয়েছে তার সঠিক হিসাব পাওয়া যাবে। তবে একটা সতর্কতা বলছে কি, হাউস ওয়াইফদের যে সার্ভিস, মেয়েরা হয়তো একটু মনটা খারাপ করবা, কিন্তু এটিকে জাতীয় আয় হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত করতে না করা হয়েছে। ভ্যালু অফ হাউস ওয়াইফস সার্ভিসেস শুড নট বি ইনক্লুডেড। গৃহিণী যারা, তারা যে সেবাটা দিয়ে থাকেন সেই সেবাকে জাতীয় আয়ের মধ্যে বা জাতীয় উৎপাদন হিসেবে অন্তর্ভুক্ত না করতে অ্যাডভাইস করা হয়েছে। কারণটা কি? কারণ it is not easy to find out correctly the value of these services. এই সার্ভিসগুলো ভ্যালু ঠিক মতো ফাইন্ড আউট করা সম্ভব না, সে কারণে। ওকে, উইন্ডফল গেইন, হঠাৎ করে তুমি একটা কিছু পেয়ে গেলে, তুমি লটারি টিকিট জিতে গেলে অথবা কোনো প্রাইজ পেলে, এসবকে জাতীয় আয়ের মধ্যে, এসব বলা উইন্ডফল গেইন, এসবকে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা সঠিক নয়। কারণ লটারির মাধ্যমে যে টাকাটা জিতেছ সেটি বিপরীতে কোনো উৎপাদন নাই, তাই এটিকে জাতীয় উৎপাদন বা জাতীয় আয় হিসেবে গণ্য করা উচিত নয়। তুমি মজুরি পাও, সেটিকে জাতীয় আয়ের মধ্যে হিসাব করা উচিত। কারণ কি? মজুরি পায় শ্রমের বিনিময়ে, সে শ্রম দিয়ে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন হয়েছে, তাই মজুরিকে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, কিন্তু লটারি টিকিট জিতে যে টাকাটা পেয়েছে সেটিকে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা উচিত নয়। ট্রান্সফার পেমেন্টকে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত নয়। ট্রান্সফার পেমেন্ট বলতে কি বুঝো? যেমন আনএমপ্লয়মেন্ট বেনিফিট, ওল্ড এজ পেনশন, এদেরকে ইনকাম হিসেবে গণ্য করা উচিত না। কারণ কি? No goods or services are produced against these types of payments. বেকার ভাতা দেয়া হয়, সেটি একটি ট্রান্সফার পেমেন্ট। এটিকে ট্রান্সফার পেমেন্ট কেন বলে? কারণ সরকার একটা পক্ষ দিচ্ছে বেকারদেরকে, আর একটা পক্ষকে বেকার ভাতা প্রদান করছে, এটি ট্রান্সফার পেমেন্ট। ওল্ড এজ পেনশন মানে রিটায়ারমেন্ট সময়ে যে পেনশন পায় সেটি, এদেরকে ইনকাম হিসেবে বিবেচনা করা উচিত না। কারণ কি? একই কারণে, কারণ এই ইনকামের বিপরীতে কোনো দ্রব্য কিংবা সেবা উৎপাদন হচ্ছে না। যারা আনএমপ্লয়েড, তারা কি কোনো দ্রব্য সেবা উৎপাদন কাজে নিয়োজিত আছে? Are they producing any goods or services? Those who are unemployed, they are not producing goods, they are neither producing services, but they are getting benefit, they are getting money. There is no goods or services against those money. That's why those payments should not be included in GDP, in national income. এখন আমরা আলোচনা করব
রিয়েল এবং নমিনাল জিডিপির মধ্যে পার্থক্য কি? রিয়েল হলো প্রকৃত জিডিপি, নমিনাল হলো আর্থিক জিডিপি। নমিনাল জিডিপি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে যেসব দ্রব্য বা সেবা উৎপাদন হলো তাদের চলতি বাজার মূল্য, কারেন্ট মার্কেট প্রাইস। কারেন্ট মার্কেট প্রাইস, মনে করো জানুয়ারি মাসে 30 কিলোগ্রাম আলু উৎপাদন হয়েছে, এই জানুয়ারি মাসের প্রাইস দ্বারা 30 কিলোগ্রাম আলুর মূল্য হিসাব করবে। একইভাবে ফেব্রুয়ারি মাসে 40 কিলোগ্রাম আলু উৎপাদন হয়েছে, ফেব্রুয়ারি মাসের দাম দ্বারা এই 40 কিলোগ্রাম আলুর মূল্য নির্ধারণ করবে। এভাবে যখন যা উৎপাদন হয়, যা বিক্রয় হয়, ওই চলতি দাম দ্বারা যদি মূল্য হিসাব করো তাহলে যেটি পাওয়া যাবে সেটি হলো নমিনাল জিডিপি। নমিনাল জিডিপি, আর্থিক জিডিপি। কিন্তু তা না করে যদি একটা নির্দিষ্ট দাম দ্বারা হিসাব করো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের উৎপাদন যথাক্রমে 30, 24, 25 কেজি আলু মনে করো, কিন্তু প্রত্যেক পিরিয়ডে একই রেট দ্বারা মূল্যায়ন যদি করো, সেই রেটটা কোন দিনকার রেট, কোন একটা বেস পিরিয়ড মানে ভিত্তি পিরিয়ডের প্রাইসকে বেস ধরে তারপরে তুমি বিভিন্ন পিরিয়ডে কি পরিমাণ দ্রব্য উৎপাদন হলো তার মূল্য হিসাব করবা, সেটিকে বলা হয় কি রিয়েল জিডিপি। জিডিপি ডিফ্লেটর কি? GDP deflator measures the current level of prices relative to the level of prices in the base period. অর্থাৎ নমিনাল জিডিপি কে যদি তুমি রিয়েল জিডিপি দ্বারা ভাগ করো, শতকরা প্রকাশ করো, তাহলে জিডিপি ডিফ্লেটর পাওয়া যাবে। এটিকে শতকরা প্রকাশ করা হয়। তাহলে রিয়েল জিডিপি ডিফ্লেটর কিভাবে পাবে? উত্তর হলো নমিনাল জিডিপি কে রিয়েল জিডিপি দ্বারা ভাগ করবা, তাকে শতকরা প্রকাশ করবা, তবে তা জিডিপি ডিফ্লেটর। A change in the current year prices without any change in the quantity produced, সেটি নমিনাল জিডিপি কে এফেক্ট করবে, কিন্তু রিয়েল জিডিপি কে এফেক্ট করবে না। কেন বলতো? কারণ রিয়েল জিডিপি তুমি হিসাব করে থাকো একটা নির্দিষ্ট প্রাইস দ্বারা, আর নমিনাল জিডিপি কে হিসাব করো কি দ্বারা? নমিনাল জিডিপি হিসাব করো কারেন্ট প্রাইস দ্বারা, এক্সিস্টিং প্রাইস দ্বারা। একটা এক্সাম্পল বলা হচ্ছে জিডিপি ডিফ্লেটর 171 in 2005। এটা কি মিন করে যে 2005 এ প্রাইস 71% বেড়ে গেছে। যদি বেস ইয়ার হয়ে থাকে 2004 এর তুলনায় 2005 এ প্রাইস 71% বেড়েছে, এটাই মিন করে। একটা নিউমেরিক্যাল এক্সাম্পল তৈরি করেছি, এটার উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করতে পারি, তোমরা মনোযোগী হলে বুঝবা। নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি কিভাবে হিসাব করতে হয় সেটা একটা ইকোনমি চিন্তা করেছে, যে ইকোনমিতে কেবলমাত্র দুটো দ্রব্য উৎপাদন, একটা হলো রাইস আর একটা হলো অয়েল। রাইস এবং অয়েল উৎপাদন হয় এরকম, রাইস এবং অয়েল এরকম কেবলমাত্র দুটো দ্রব্য উৎপাদন হয় এমন একটা অর্থনীতির নমিনাল জিডিপি মানে আর্থিক জিডিপি এবং রিয়েল জিডিপি মানে প্রকৃত জিডিপি কিভাবে হিসাব করতে তা এখানে দেখানো আছে, এবং সেখান থেকে তুমি জিডিপি ডিফ্লেটর বের করতে পারবা। ওকে, লেটস সি।
2004, 2005, 2006 তিনটা ভিন্ন বছর। এখানকার মধ্যে ভিত্তি বছর হিসেবে ধরলাম 2004 কে। 2004 এর প্রাইস $1, 5 এ $2 রাইসের প্রাইস। 2004 এ রাইসের প্রাইস $1, 5 এ $2, 6 এ $3। মনে করো রাইস উৎপাদন 2004 এ 100 কিলোগ্রাম, 5 এ 150 কিলোগ্রাম, 6 তে 200 কিলোগ্রাম। অয়েল উৎপাদনের পরিমাণ 4 এ 50 লিটার, 5 এ 2005 এ 100 লিটার এবং 2006 তে 150 লিটার। দামগুলো যথাক্রমে $2, $3 এবং $4 2004, 5, 6 তে। যদি এই দুইটা দ্রব্যই কেবলমাত্র উৎপাদন হয় অর্থনীতিতে, তাহলে তোমার নমিনাল জিডিপির পরিমাণ কত? 100 কেজি, প্রতি কেজির দাম যদি $1 হয়, 100 কেজির দাম $100। এটা হলো রাইস। রাইস থেকে প্রাপ্তি। অয়েল থেকে প্রাপ্তি হলো 50 লিটার গুণ 2 সমান 100। তাহলে 100 প্লাস 100 ইকুয়াল টু $200। এ হলো 2004 সালের নমিনাল জিডিপি। 2005 সালের নমিনাল জিডিপি পাওয়ার জন্য 150 কে 2 দিয়ে গুণ, 100 কে 3 দিয়ে গুণ। 300 প্লাস 300 ইকুয়াল টু $600। এবং 2006 সালের জিডিপি 600 প্লাস 600 ইকুয়াল টু $1200। তাহলে 2004, 5 এবং 6 সালের নমিনাল জিডিপি যথাক্রমে 200, 600 এবং 1200। কিন্তু দেখো রিয়েল জিডিপি হিসাব করতে হয় বেজ ইয়ার দ্বারা, ফিক্সড প্রাইস দ্বারা। অর্থাৎ 2004 এর প্রাইস দ্বারা 2004 এর কোয়ান্টিটিকে গুণ করবা। আবার 2004 এর প্রাইস দ্বারা 2005 এর কোয়ান্টিটিকে গুণ করবা। 2004 এর প্রাইস দ্বারা 2006 এর কোয়ান্টিটিকে গুণ করবা। করলে 2005 এবং 2006 এর রিয়েল জিডিপি পাওয়া যাবে। যেমন ধরো 2004 এর রিয়েল জিডিপি 200, নমিনালের সাথে সেম হবে, কারণ নমিনাল জিডিপি হিসাব করার সময় 2004 সালে প্রাইস নিয়েছি, রিয়েল জিডিপি হিসাব করার সময় 2004 সালে প্রাইস নিয়েছি। কিন্তু রিয়েল জিডিপিটা 2005 এবং 6 তে ভিন্ন হবে। কেন? দেখো 2005 সালে রাইসের উৎপাদন কত? 150 কিলোগ্রাম, কিন্তু প্রাইস ধরতে হবে $1। এজন্য 150 কে 1 দিয়ে গুণ করেছে। প্লাস 2005 সালে অয়েলের উৎপাদন 100 লিটার, প্রাইস ধরতে হবে $2। 2004 এর প্রাইস 100 লিটারকে $2 দিয়ে গুণ করলে 200। তো এই দুটো মিলে হয় কত? $350। এটা হলো রিয়েল জিডিপি। অথচ নমিনাল জিডিপি কত ছিল বলতো? 2005 সালে নমিনাল জিডিপি কত ছিল? $600। 2005 সালে নমিনাল জিডিপি ছিল, বলো কত? $600। $600। কিন্তু 2005 সালে রিয়েল জিডিপি কত পেয়েছে? $350। $350। ওকে। অনুরূপ ভাবে 2006 সালে রিয়েল জিডিপি পাওয়ার জন্য 2006 সালে কোয়ান্টিটিকে 2004 সালে প্রাইস দ্বারা গুণ করবা। 2006 সালে কোয়ান্টিটিকে 2004 সালে প্রাইস দ্বারা গুণ করবা। 2004 হলো বেস প্রাইস। তাহলে 200 কে 200 প্লাস 150 গুণ 2 সমান 300, 300, 200, 500। এই 500 হলো কি রিয়েল জিডিপি। কবে? 2006 সালে। কোনো প্রশ্ন আছে? নাই। এরপর জিডিপি ডিফ্লেটর কিভাবে পাওয়া যায় তোমার জানা আছে। তাহিয়াতুল মার্জিয়া, তোমার ভিডিও অন আছে। ওকে, তাহিয়াতুল মার্জিয়া মোমো, তোমার ভিডিও অন করা আছে, খেয়াল রাখবা। এন্ড দেন জিডিপি ডিফ্লেটর কিভাবে পাওয়া যায়? রিয়েল জিডিপি কে নমিনাল জিডিপি দিয়ে ভাগ করে শতকরা প্রকাশ করবা। যেমন ধরো 2004 সালের রিয়েল জিডিপি নমিনাল জিডিপি সেম। রিয়েল জিডিপি 200, নমিনাল জিডিপি 200,
তাকে শতকরা প্রকাশ করলে 100%। কিন্তু 2005 সালের নমিনাল জিডিপি হলো 600 আর রিয়েল জিডিপি হলো 350। তাহলে 600 কে 350 দিয়ে ভাগ করে শতকরা প্রকাশ করলে কত হয়? 171। এটি হলো জিডিপি ডিফ্লেটর, তার মানে 71% বৃদ্ধি। একইভাবে 2006 সালে রিয়েল জিডিপি যদি বের করতে চাও কি করবা? নমিনাল জিডিপি কে রিয়েল জিডিপি দিয়ে ভাগ করবা। নমিনাল জিডিপি কত? 1200। রিয়েল জিডিপি কত? 500। 1200 কে 500 দিয়ে ভাগ করে শতকরা প্রকাশ করবা। এটি হলো জিডিপি ডিফ্লেটর। আমি অনেকটা এই চ্যাপ্টার শেষ করে ফেলার কথা। জিডিপি ইজ অ্যান ইন্ডিকেটর। জিডিপি কি ওয়েলফেয়ারের জন্য একটা ইন্ডিকেটর? এটা হলো প্রশ্ন এখনকার। জিডিপি কে কি আমরা কল্যাণের নির্ধারক হিসাবে দেখতে পারি? অর্থাৎ একটা দেশের জিডিপি বেশি হওয়া মানে কি দেশটাতে ওয়েলফেয়ার বেশি, সেটা মিন করে? এটা উত্তর দিচ্ছি। মিন করে না। একটা দেশের জিডিপি বেশি কিংবা জিডিপি কম হলে দেশটা বেশি কল্যাণ রাষ্ট্র কিংবা কম কল্যাণকর রাষ্ট্র, কম কল্যাণ প্রদানকারী রাষ্ট্র, এটা নিশ্চিত না। কারণ কি? কারণ অনেক নন মার্কেট ট্রানজেকশন হতে পারে যা কিনা জিডিপির মধ্যে আসেনি, যা ফলে জিডিপির পরিমাণ কম দেখায়, অথচ মানুষ এনজয় করেছে বেশি, মানুষ সেই তুলনায় উপভোগ করেছে বেশি, ভোগ করেছে বেশি। তাই এটি নিশ্চিত না যে জিডিপি কম হলেই কল্যাণ কম, এটি নিশ্চিত করে বলা যায় না। নন মার্কেট অ্যাক্টিভিটিজ সাচ এজ ভলান্টিয়ার ওয়ার্ক, মানে স্বেচ্ছাসেবক, অনেকে কোনো কাজ করে কিন্তু বিনিময়ে টাকা পয়সা নেয় না, স্বেচ্ছায় কাজ করে, স্বেচ্ছাশ্রম, তাই না? ওয়ার্কস ডান বাই হাউস ওয়াইফস, গৃহিণীরা কাজ করে, নিজের কাজ নিজে করে। এগুলো কি জাতির কল্যাণ বৃদ্ধিতে সহায়ক নয়? অবশ্যই হ্যাঁ, সহায়ক। কিন্তু তাদের ভ্যালু তো জিডিপিতে আসেনি, জিএনপিতে আসেনি। সেজন্য জিএনপি কম হলে ওয়েলফেয়ার কম হয়েছে বলা যাবে না। একইভাবে জিএনপি বেশি হলে যে ওয়েলফেয়ার বেশি হয়েছে তাও বলা যাবে না। কেন? কারণ হলো, মনে করো দেশের জিডিপি বা জিএনপির পরিমাণ বেশি হয়েছে, পাশাপাশি প্রচুর পলিউশন সংগঠিত হয়েছে, পরিবেশ দূষণ, পরিবেশ বিষায়ন, এসবের মাধ্যমে উৎপাদন বাড়লো। নয়েজ, ক্যাওস, এসবের মাধ্যমে উৎপাদন বাড়লো। এটি আমার কাছে চরম একটা বিষয় মনে হয়। যেমন ধরো আরবান, তোমরা অধিকাংশ এখানে যারা আছে তারা নগর বিচরণ করে থাকো, নগরে চলাফেরা করো, দেখবে স্পেশালি সপ্তাহের একটা দুইটা দিন আছে যখন নগরবাসী তীব্র যানজটের কারণে হাঁসফাঁস করে রাস্তাঘাটে পড়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকে। কিসের মধ্যে? যানজটে। উৎপাদন বেড়েছে ঠিকই, উৎপাদন বাড়ার প্রমাণ কি? মানুষের অতিরিক্ত মুভমেন্ট। কেন বৃহস্পতিবারে এত বেশি জ্যাম হয়? নিশ্চয়ই মুভমেন্ট বেশি, তার মানে কাজকর্ম বেশি, আর কাজ বেশি করলে ন্যাচারালি আউটপুট বেশি আউটপুট উৎপাদন হচ্ছে। কিন্তু তার বিপরীতে আরেকটা গ্রুপ যতটা অস্বস্তি, যতটা অশান্তি এবং অতৃপ্তি পাচ্ছে, সেটির কারণে কল্যাণ হ্রাস পায়। ওদিকে
ন্যাশনাল প্রোডাক্টের পরিমাণ কিন্তু বেড়েছে। তাহলে জিএনপি বড় হলে যে জিএনপির আকৃতি বড় হলে যে কল্যাণ বেড়েছে সেটি বলা যাবে না। সো একদিকে দুদিক থেকেই কথা বলেছি আমরা। একটা হলো জিএনপি কম হলেই কল্যাণ কম, তা বলা যাবে না। আর জিএনপি বেশি হলে কল্যাণ বেশি, তা বলা যাবে না, বরং কল্যাণ কমও হতে পারে। এক কথাটা হলো বুঝতে পারছি কি, জিএনপি বা জিডিপি সেটি কল্যাণের একমাত্র নির্ধারক নয়, এটি একটি নির্ধারক হতে পারে, এটি একমাত্র নির্ধারক নয়। অর্থাৎ একটা দেশের আয় বেড়েছে বললে যে ওই দেশের কল্যাণ বেড়েছে তা নিশ্চিত করে বলতে পারি না। যেমন করে বাংলাদেশে মাথাপিছু আয় অনেক বাড়ছে, বেড়েছে, তাই না? তোমরা কি মনে করো জীবনযাত্রার মান ভালো হয়েছে ইন জেনারেল? ইন জেনারেল হয়নি। ইভেন বৈষম্য বেড়ে গেছে, আয়ের বৈষম্য বেড়েছে। আর আয়ের বৈষম্য বাড়া মানে কি, ধনীরা অতিরিক্ত ধনী হয়েছে, দরিদ্র আরো দরিদ্র হয়েছে। তাহলে দারিদ্রের যে কষাঘাত সেটি তারা চরমভাবে উপলব্ধি করছে, চরমভাবে তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটি কল্যাণ হ্রাসের একটি লক্ষণ। কিন্তু ওদিকে আয় তো বেড়েছে, আয় না বাড়লে কি করে মাথা পিছু আয় এত বেশি দেখায়? ক্যানাডি ক্রিটিসিজম একটি ইন্টারেস্টিং জিনিস। আমেরিকান সিনেটর রবার্ট কেনেডি 1968 সালে কি বলেছে? GDP does not allow for the health of our children. আমাদের বাচ্চাগুলোর স্বাস্থ্য নিয়ে তারা দেখে না। জিডিপি, তুমি রাস্তাঘাট তৈরি করো, এর মাধ্যমে উন্নয়ন হয়, জাতীয় উৎপাদন বাড়ে, সেই রাস্তাঘাটে পড়ে পড়ে কত শিশু আক্রান্ত হচ্ছে। একদিন দুদিন আগে পত্রিকা একটা নিউজ দেখেছ, কোন এক শিশু তার কয় জেনারেশনে কতজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, দেখেছো কেউ? কি জানে নিউজটা ছিল? 320 জন মারা গেছে স্যার। হ্যাঁ, জি নিউজটা কি ছিল? আচ্ছা, বলতে চাচ্ছি না আমার ময়মনসিংহে 30 সালে বাসে ট্রাক চাপায় মানে তার পরিবারের বাবা মা এবং বোন মারা গেছে আর শিশুটা বাঁচা আছে আর কি, এরকমই নিউজ ছিল। এরকম একটা নিউজ ছিল। এটার একটা সেই 1968 সালের সিনেটর রবার্ট কেনেডি তার ইঙ্গিতে দিয়েছে, জিডিপি ডাজ নট অ্যালাউ ফর দ্য হেলথ অফ আওয়ার চিলড্রেন। আমাদের বাচ্চা কাচ্চাগুলোর স্বাস্থ্য নিয়ে জিডিপির কোনো কনসার্ন নাই। জিডিপি বাড়ানোর জন্য যেমন খুশি তেমন করে আমরা উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করছি কিংবা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছি। দ্য কোয়ালিটি অফ দেয়ার এডুকেশন, শিক্ষার গুণগত মান নিয়ে আমাদের তেমন কোনো এই নেই, চিন্তা নেই, উদ্বেগ নেই, উৎকণ্ঠা নেই। অর দ্য জয় অফ দেয়ার প্লে, বাচ্চারা কতটা এনজয় করছে সেদিকেও দেখেন। বাচ্চাদেরকে আসলে এটা নিতান্তই মেটাফরিক্যাল, মানে সিম্বলিক। বাচ্চাদের কথা বলে একটা বিষয় বোঝানোর চেষ্টা করা হয়েছে যে জাতির উৎপাদন বাড়ানোর জন্য আমরা যা যা করি তা করছি, উৎপাদনের পরিমাণ বাড়ছে, কিন্তু সেই উৎপাদন বাড়াতে গিয়ে স্বাস্থ্যের অবক্ষয়, শিক্ষার কোয়ালিটি মানে গুণগত মান, অথবা জয় অফ দেয়ার প্লে, খেলাধুলার মাধ্যমে যে উপভোগ, যে এনজয়মেন্ট হতো সেদিকে, সেগুলো সবই হারাচ্ছি। It does not include the beauty of a poetry or the strength of a marriages. Interesting. জিডিপি, তোমরা অনেকে কবিতা পড়ে আনন্দ পাও, তাই না? গান গেয়ে আনন্দ পাও, কিন্তু সেটি জিডিপিতে তার কোনো রিফ্লেকশন নাই। বিয়ে শাদীর মাধ্যমে যে বন্ডিংটা তৈরি হয় তার কোনো প্রতিফলন জিডিপিতে নেই।
the intelligence of a public debate or the integrity of our public officials. Debate, intelligence of a public debate. তোমরা যে ডিবেটে অংশগ্রহণ করো কিংবা কোনো অপিনিয়ন এক্সপ্রেস করো, এসবের কোনো ইমপ্লিকেশন জিডিপিতে নাই। ইন্টিগ্রিটি অফ আ পাবলিক অফিসিয়ালস, আদৌ যেটা যেটা ল্যাক রয়েছে বাংলাদেশে সেটির কথা বলা হচ্ছে, বরং এখানে উল্টোটা বলা হচ্ছে আমাদের সরকারি কর্মকর্তাদের যে ইন্টিগ্রিটি তারও কোনো মূল্যায়ন জিডিপিতে নাই। জিডিপি না হিসাব করে আমাদের সাহস, না আমাদের উইজডম। উইজডম মানে কি? হ্যালো, স্যার বুদ্ধিমত্তা। উইজডম শব্দের অর্থ কি? উইজডম বুদ্ধিমত্তা। তার প্রজ্ঞা। প্রজ্ঞা, বুদ্ধিমত্তা। তাহলে neither our courage, জিডিপি, তোমার সাহস কতটুকু, এটি কি এর কি জিডিপিতে তার কোনো প্রতিফলন আছে? নাই। তোমার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, তার কোনো প্রতিফলন নাই। তুমি তোমার দেশের জন্য কতটা ডিভোটেড, তার কোনো প্রতিফলন জিডিপিতে নাই। এটি জিডিপি কেবলমাত্র তাই হিসাব করে যার মানি ভ্যালু আছে। Except that which makes life worthwhile. It can tell us everything about America. এটা আমেরিকার এক্সাম্পল দেওয়া হয়েছে। Except why we are proud that we are American. বলছে কেবলমাত্র আমরা আমেরিকান হিসেবে প্রাউড ফিল করি, এটুকুই, আর কোনো কিছু না। It measures everything except that which makes life worthwhile. সবকিছু এটিতে হিসাব করা হয়, কিন্তু কোনটা হিসাব করা হয় না? যা আসলে জীবনটাকে অর্থবহ করে তোলে, তাই জিডিপির মধ্যে আসে না। কি তোমার জীবনকে অর্থবহ করে? বিয়ে, শাদী, পারস্পরিক অ্যাফেকশন, লাভ, এসব তোমার জীবনকে অর্থবহ করে তোলে, কিন্তু তার কোনো রিফ্লেকশন কি জিডিপিতে আছে? নাই। কিন্তু তোমার ইকোনমি আউটপুট প্রডিউস করার মাধ্যমে তোমাকে প্রাউড ফিল করতে শেখায়, এই বলে যে উই আর আমেরিকান, আমরা আমেরিকান, আমাদের জিডিপি সাইজ এত বিশাল। বুঝছো? এক বিশাল বাক্যের এই এক বাক্য না, কয়েকটা বাক্যের যে ক্রিটিসিজম খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। কি বলেছে কেনেডি? GDP does not allow for the health of our children, quality of education, খেলাধুলার মাধ্যমে যে তৃপ্তি, সেটি এসবকে অ্যাড্রেস করে না। কবিতা লিখন কিংবা কবিতা পঠনের মাধ্যমে তুমি যে আনন্দ উপভোগ করো, তার কোনো রিফ্লেকশন জিডিপিতে নেই। বিয়ে, শাদী, বিনোদন, এসবের মাধ্যমে যে তৃপ্তি, তার রিফ্লেকশন জিডিপিতে নেই। পাবলিক ডিবেট করে থাকো, পাবলিক ডিবেট করার জন্য বুদ্ধিমত্তা প্রয়োজন, তার কোনো রিফ্লেকশন জিডিপিতে নেই। কর্মকর্তারা যদি সৎ হয়, তার কোনো রিফ্লেকশন জিডিপিতে নেই। জিডিপি না হিসাব করে তোমার সাহসের কথা, না তোমার প্রজ্ঞার কথা, না তুমি দেশের প্রতি কতটা ডিভোটেড তা হিসাব করে। এটা তাহলে কি হিসাব করে? এমন কোনো কিছু হিসাব করে যা কিনা আমাদের জীবনটাকে অর্থবহ করার জন্য যা প্রয়োজন তার বাইরের কোনো কিছু। জীবনকে অর্থবহ করতে কি প্রয়োজন? কবিতা পঠন, কবিতা লিখন, গান শোনা, তর্ক বিতর্ক করা, বিয়ে, বিনোদন, সিটিং এ মেজবান, ওখানে অবশ্য কিছুটা ইকোনমিক্স আছে, আছে না? দর দশায় গরু জরা দিয়ে মেজবান দেয় না, সেখানে ইকোনমিক্স আছে কিছুটা, মানে জিডিপির একটা হিসাব নিকাশ আছে। কিন্তু ওই মেজবানের আরেকটা আমেজ যেটা থাকে, তার প্রতিফলন কি জিডিপিতে থাকে?
থাকে না। মেজবানের মাধ্যমে পারস্পরিক যে কমিউনিকেশন, পারস্পরিক সম্পর্কের যে উন্নয়ন, সেটি বরং জীবনটাকে অর্থবহ করে বেশি, নাকি? কিন্তু তা কি জিডিপির মধ্যে আসে না। এই হলো কেনেডি ক্রিটিসিজম। এত সব সীমাবদ্ধতা থাকার পরেও কেন জিডিপি নিয়ে এত মাতামাতি? Why do we care about GDP despite these limitations? এত সমস্ত সীমাবদ্ধতা থাকার পরেও কেন জিডিপি কে আমরা এত বেশি কেয়ার করি? Interesting. A large GDP does in fact help us to lead a good life. জিডিপি বড় হলে গুড লাইফ লিড করতে পারবা। জিডিপি বড় হওয়া মানে তুমি দেশে উৎপাদন বেশি করেছো, আর উৎপাদন বেশি করলে খাওয়ার জন্য বেশি পাবা। জিডিপি ডাজ নট মেজার দ্য হেলথ অফ আওয়ার চিলড্রেন, সেটা ঠিক আছে। আমাদের বাচ্চা কাচ্চারা এই অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে, দেশে অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে, তুমি জানো আমার বাসা কোথায়? তোমরা অনেকেই জানো আমার বাসা ডিওএইচএস। খুব ভালো লাগে শুনতে ডিওএইচএস এ বাসা, কিন্তু জানো ডিওএইচএস এর থাকার 1 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ কি? কারো জানা আছে? না স্যার। নো স্যার। কেউ জানো ডিওএইচএস থাকার 1 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ কি? ডিওএইচএস এ ঘোরাফেরা করো কেউ? এসেছো কেউ? এনিওয়ান হু ভিজিটেড ডিওএইচএস, চিটাগং ডিওএইচএস? স্যার ডিওএইচএস টা কি? ও, ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি। এটা একটা ওই যে খুলশী চাঁদগা আবাসিক এলাকা, খুলশী আবাসিক এলাকা, সুগন্ধা আবাসিক এলাকার মতো চিটাগাং শহরে গড়ে ওঠা একটা আবাসিক এলাকা, যেখানে মূলত আর্মি অফিসাররা তাদের নামে বরাদ্দকৃত জমিতে তারা বিল্ডিং তৈরি করে সেই বিল্ডিং থেকে কিছু কিছু ফ্ল্যাট বিক্রি করে দেয় সিভিল লোকদের কাছে। তো ডিওএইচএস একটা আবাসিক এলাকা, খুবই সুন্দর, চওড়া 3টা রাস্তা আছে, একটা বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং, দুয়ের মাঝে গ্যাপ অনেক বেশি। অন্যান্য সিভিল জায়গায় সাধারণ যেসব বসতি রয়েছে, আবাসিক এলাকা রয়েছে, সেখানে নিয়ম অত বেশি নিয়ম অনুসরণ করে দালান কোঠা তৈরি করা হয় না। একজনের জমি যতটুকু আছে সেই সীমানার মধ্যে সে ইচ্ছে করলে পুরোটা জমি ব্যবহার করে দালান তৈরি করতে পারে। কিন্তু ডিওএইচএস এ দালান কোঠা তৈরি করার সময় পরপর 2টো বিল্ডিং এর মাঝে বড় একটি গ্যাপ থাকা চাই সরকারি নিয়ম অনুযায়ী, অন্যথা ক্যান্টনমেন্ট বোর্ডের পারমিশন পাওয়া যাবে না, ক্লিয়ারেন্স পাওয়া যাবে না, সিকিউরিটি থ্রেট থাকে, সব দিক থেকে সুবিধা। কিন্তু দেখা যায় পলিউশন রয়েছে, সেজন্য বলা হলো কি, এটা আমি প্রশ্নটা কেন উত্থাপন করলাম, in fact help us to lead a good life. GDP does not measure the health of our children. GDP আমাদের বাচ্চা কাচ্চার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নাই। বাট এই কথা তো ঠিক যে যে দেশের জিডিপি বেশি তারা এফোর্ড করতে পারে বেশি ফর দেয়ার চিলড্রেন। তোমার বাচ্চা কাচ্চার স্বাস্থ্য নিয়ে জিডিপি বাড়ানোর চেষ্টা করছো, ওদিকে আমাদের স্বাস্থ্য হানি ঘটছে, সেটি মানলাম। কিন্তু বিষয়টা কিরকম না যে জিডিপি পরিমাণ যদি বেশি হয় তার মানে আমি এফোর্ড করতে পারবো বেশি, ব্যয় করার শক্তি অর্জন করছি, তখন দেশে সেবা না পেলেও বিদেশে গিয়ে সেবা নিতে পারবে। জিডিপি ডাজ নট মেজার দ্য কোয়ালিটি অফ দেয়ার এডুকেশন। হতে পারে কথা সত্য, জিডিপি বাড়াতে গিয়ে এডুকেশনের কোয়ালিটি সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি না, কিংবা সেটা মনোযোগে আসে না। বাট এই কথাও কি সত্য নয় যে নেশনস উইথ লার্জার জিডিপি ক্যান অ্যাফোর্ড বেটার এডুকেশনাল সিস্টেম? যে দেশের জিডিপি যত বড়, আয়তন যত বড়, সে দেশের শিক্ষা ব্যবস্থা তত বেশি উন্নত।
জিডিপি ডাজ নট মেজার দ্য বিউটি অফ আওয়ার পোয়েট্রি। হতে পারে আমাদের কবিতাগুলোর সৌন্দর্য তার প্রতিফলন জিডিপিতে নেই, ঠিক আছে, কিন্তু যে দেশের জিডিপি বেশি সেই দেশ বেশি এফোর্ড করতে পারে টু টিচ মোর অফ দেয়ার সিটিজেন্স টু রিড এন্ড টু এনজয় পোয়েট্রি। সেই দেশ বেশি এফোর্ড করতে পারে কি করতে? শিক্ষাদান করতে। কাদেরকে? ওই দেশের সিটিজেনদেরকে। এবং শিক্ষাদানের মাধ্যমে ওই দেশের সিটিজেনরা কবিতা পঠন কিংবা কবিতা লিখন তাদের সক্ষমতা আরো বাড়ে এবং তারা সেগুলো এনজয় করার সুযোগ পায়। GDP does not take account of our intelligence, integrity, courage, wisdom, buddhi, pragya, integrity, wisdom or devotion to our country. সেগুলো হিসেবের মধ্যে explicitly না আনলেও all of these laudable attributes are easier to foster when people are less concerned about affording the material necessities of life. এসবের মাধ্যমে বরং জিডিপি বৃদ্ধি পায়। সংক্ষেপে, জিডিপি does not directly measure those things that make life worthwhile. জিডিপি সরাসরি মানুষের জীবন অর্থবহ করার জন্য কোনো কিছু করে না, তা ঠিক, but it does measure our ability to obtain the inputs into a worthwhile life. Interesting. But it does measure our ability. GDP আমাদের এবিলিটিকে মেজার করতে পারে, করে থাকে কিসের এবিলিটি? টু obtain the inputs into a worthwhile life. জীবনটাকে অর্থবহ করার জন্য যে ইনপুট অর্জন করতে হয় তা মেজার করতে পারে। ইট ডাজ মেজার আওয়ার এবিলিটি। এটি আমাদের এবিলিটিকে, সক্ষমতাকে পরিমাপ করতে পারে। কিসের সক্ষমতা? টু obtain the inputs into a worthwhile life. ওকে, এই কথাগুলো বলেছেন গ্রেগরি ম্যানকিউ এবং এই সবকিছু আমি এডিট করে তোমাদেরকে এই ফাইলটা তৈরি করে রেখেছি। I will upload this file tonight and then you will read them. This chapter is finished. Thank you very much. আজকে এ পর্যন্ত। আবার আমি ক্লাসের সময় দিব, তোমরা ক্লাস করবে। ওকে, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।